আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় বর্গ বর্গমূল থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। তো বর্গ বর্গমূল থেকে যতগুলো নিয়মের অঙ্ক পরীক্ষায় এসে থাকে এইরকম ১৬টি অঙ্ক আমরা সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। ১ নম্বর অঙ্ক ৬২৫ এর বর্গমূল কত? তো বর্গমূল নির্ণয় করা আমরা জানি যে ৬২৫ কে আমরা এভাবে লিখব। তো স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে গিয়ে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো জোড়া মিল করতে হবে এবং ডান দিক থেকে অর্থাৎ এই দিক থেকে আমরা জোড়া মিল করব। ডান দিক থেকে যদি এক জোড়া মিল করি তাহলে এই দুটো অঙ্ক একটা জোড়া হবে এবং ৬টা থাকবে ফাঁকা, কিন্তু ৬-এর আগে আমরা একটা শূন্য বসিয়ে এটাকেও আমরা জোড়া করে নেব। এবার আমরা এখানে একটা এরকম দাগ দেব ভাগের মতো করে। এখন আমরা এই যে ০৬ মানে ৬-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা অথবা ৬-এর নিচে ৬-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা লিখব। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে ১, ৪, ৯, ১৬ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ৬-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৪। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ০৪ এবং ৪-এর বর্গমূল হচ্ছে হলো ২। আমরা জানি এই ৪-কে দুটো ২ আকারে লেখা যায়। তাহলে এখানে ৪-এর বর্গমূল হচ্ছে ২। তাহলে এখানে আমরা লিখব ২। এখন আমরা ভাগের মতো করে বিয়োগ করব। ৬ থেকে ৪ বিয়োগ করলে হবে হলো ২। এখন এই ২ এখানে যে বর্গমূল আমরা ২ পেয়েছি, এই ২-এর ডাবল এখানে আমরা ৪ লিখব এবং এখানে একটা ফাঁকা রাখবো, এখানে একটা অঙ্ক বসাবো। এখান থেকে আমরা জোড়ায় জোড়ায় নিচে নামাবো, অর্থাৎ ২৫কে আমরা নিচে নামিয়ে নেব। তাহলে ২২৫ হলো। এখন এখানে এই ৪-এর পাশে এমন একটা অঙ্ক আমরা বসাবো এবং সেটা বসানোর পর এখানে যে সংখ্যাটা তৈরি হবে সেইটাকে আবার ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তো মনে করেন আমরা এখানে 1 বসাবো। তাহলে যদি এখানে 1 বসাই তাহলে হচ্ছে এখানে যদি আমরা 1 বসাই তাহলে এখানে এই 1 দিয়ে আমরা ৪১কে গুণ করব, তাহলে ৪১ হবে। তাহলে সংখ্যাটা ছোট হচ্ছে, তাহলে আমরা 1 না বসিয়ে অন্য কিছু বসাতে পারি। এখানে যদি আমরা 2 বসাই তারপরও ৪২ হবে। 2 বসালে ৪২ দুগুণে হবে ৮৪। এভাবে আমরা আরও বসাতে পারি ৩, ৪, ৫। দেখা যাচ্ছে এখানে যদি আমরা 5 বসাই তাহলে এই 5 দিয়ে আমরা ৪৫কে গুণ করব। তাহলে ৫ ৫ ২৫, ৪ ৫ ২০ এবং ২ ২২, অর্থাৎ মিলে গেল। এখানে ৫ বসালে এটা মিলে যাচ্ছে, তাহলে এই ৫ হবে এখানে। তো যেহেতু মিলে গেছে তাহলে ৬২৫-এর বর্গমূল হবে ২৫। তার মানে ফলাফল হবে ২৫। ০.৩-এর বর্গ কত? ০.৩-এর বর্গ বের করব আমরা। তো ০.৩-এর বর্গ মানে হচ্ছে ৩-এর উপরে স্কয়ার। তো আমরা জানি কোনো কিছুর বর্গ ওই সংখ্যাটি ২ বার গুণন, অর্থাৎ ০.৩ গুণন ০.৩। তো আমরা যদি এটাকে এইভাবে করে নিই, গুণ স্বাভাবিকভাবে যে গুণগুলো করা হয় সেটাকে যদি করে নিই ০.৩ গুণন ০.৩, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ ৩-এ হবে ৯ এবং দশমিকের পরে যেহেতু এখানে একটি অঙ্ক এখানে একটি অঙ্ক, এই সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে যার দশমিকের পরে দুটি অঙ্ক থাকবে। তাহলে এখানে শুধু ৯ পেয়েছি আমরা, তাহলে এখানে আমরা একটা শূন্য দিয়ে তার আগে একটা দশমিক দেব। তার মানে ০.০৯ হবে ফলাফল, ০.০৯। ১০২৪-এর বর্গমূল কত? তো এটা আমরা স্বাভাবিক সংখ্যার বর্গমূল আকারে বের করব। ১০২৪-এর বর্গমূল, প্রথম কাজটি করব আমরা জোড়া মিল করব। তাহলে ২৪ এবং ১০, এখানে ভাগ চিহ্ন দেব। ১০-এর নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে হলো ৯, এখানে আমরা ৯ লিখব এবং এটা বিয়োগ করলে পাবো আমরা ১। এই ৯-এর বর্গমূলটা আমরা এখানে লিখব। ৯-এর বর্গমূল হচ্ছে ৩। এখন যেটা করব সেটা হলো ৩-এর ডাবল এখানে লিখব, এটা লিখব ৬। তো এখান থেকে আমরা এই ২৪টাকে নিচে নামাবো জোড়াই। তাহলে এখানে হচ্ছে হলো ১২৪। একটা অঙ্ক বসিয়ে আমরা একটা সংখ্যা তৈরি করব এবং সেটা দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করে ১২৪ অথবা ১২৪-এর যে ছোট সংখ্যা লিখব। তাহলে এখানে আমরা যদি ১ বসাই তাহলে ৬১ হবে। ৬১কে ১ দিয়ে গুণ করলে ৬১ হয়। যদি আমরা এখানে ২ বসাই তাহলে হবে হলো ৬২। ৬২কে ২ দিয়ে গুণ করলে হবে ১২৪, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে ২ বসাবো আর এখানে হবে হলো ৬২ দুগুণে ১২৪। এই ২টা আমরা এখানে ফলাফলের জায়গায় লিখব। তার মানে ১০২৪-এর বর্গমূল হবে ৩২, ফলাফল হবে ৩২। ৪ নম্বর অঙ্ক, এখানে ০.০০০০৬২৫। তো দশমিক সংখ্যাগুলোর বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। দশমিক শূন্য আছে এখানে ৫টি এবং তারপরে আছে ৬২৫। দশমিকের সংখ্যাগুলোর বর্গমূল বের করার জন্য আমাদের শুধু আগের নিয়মেই করব আমরা, শুধু একটা জিনিস ভিন্ন, সেটা হলো যে জোড়া মিল করতে হবে বাম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে আমরা জোড়া মিল করব। তাহলে এখানে এক জোড়া, এই এক জোড়া, এইটা এক জোড়া এবং এই ২৫ এক জোড়া। এখন আমরা এখানে ভাগের চিহ্ন দেব। এখন স্বাভাবিক যে ভাগের নিয়মে বর্গমূল বের করা হয় সেই নিয়মে আমরা করব, কিন্তু এখানে দশমিক যেহেতু আছে ফলাফলের জায়গায় আমরা একটা দশমিক লিখব। এই যে ২টা শূন্যর বদলে আমরা এখানে একটা শূন্য লিখব।
এই 2 শূন্যর বদলে আমরা এখানে একটা শূন্য লিখব। এখানে থাকলো 0 6 মানে 6, 6 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে হলো 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 এর বর্গমূল হচ্ছে 2, এখানে আমরা 2 লিখব। বিয়োগ করলে পাবো আমরা 2। এখন আমরা এখানে দশমিক এবং শূন্যগুলো সব বাদ দিয়ে আমরা 2 কে চিন্তা করব। 2 এর ডাবল এখানে লিখব, অর্থাৎ 2 এর দ্বিগুণ হবে হলো 4, এখানে আমরা 4 লিখব। এখানে একটা অঙ্ক বসানোর জায়গা রাখবো। তো এখন দেখতেছি আমরা এখান থেকে 25 আমরা নিচে নামিয়ে আনব। তাহলে এই 4 এর পাশে কোন অঙ্কটা বসালে যে সংখ্যাটা তৈরি হবে সেটাকে আবার যা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে। গুণ করে 225 এর সমান অথবা তার চেয়ে ছোট লিখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা 5 বসাই তাহলে 5 দিয়ে এটাকে গুণ করব। 5 5 25 এর 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22। তখন 5 বসালে এটা মিলে যাচ্ছে, তার মানে এখানে হবে 5.0025। এটা হবে ফলাফল। 6559 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে অঙ্কটা এরকম যে আমরা যদি একটি ছোট সংখ্যা দিয়ে চিন্তা করি, যে আমি যদি বলি 14 একটি সংখ্যা, এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে হলো 16, 16টা হয়ে যাবে পূর্ণবর্গ। তো যেহেতু এটা বড় সংখ্যা, এটা আমরা ভাগ পদ্ধতিতে করব। এখানে আমরা 6559 লিখব। স্বাভাবিক সংখ্যার বর্গমূলের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে জোড়া করব। এখন এই 65-র নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64, 64 লিখব। 64-র বর্গমূল হচ্ছে 8। এটা বিয়োগ করব, 1 হবে। এখানে হবে হলো 59, নিচে নামাবো। এখানে 8-এর ডাবল হবে 16। এখানে একটা কিছু বসাতে হবে। যদি আমরা এখানে শূন্য বসাতে পারবো না, এখানে যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 161 এবং সেটা 159-এর চেয়ে বড় হয়ে যাবে। তার মানে সংখ্যাটি আমরা এখানে আমরা ধরতে পারি এটা হলো 80 হবে, 80-র চেয়েও বড় হবে। এই সংখ্যাটি হবে 80 দশমিক সামথিং। তার মানে আমরা বলতে পারি এই 6559-এর বর্গমূল 80-র চেয়ে বড় হবে। তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যা হবে হলো আমার 81। তাহলে 81 যদি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হয় তাহলে তার বর্গ হবে হলো 81 গুণন 81 সমান হবে হলো 1, 8 8 16 6, হাতে থাকে 1, 28 64 65, অর্থাৎ 6561। এইটা হবে তার বর্গ সংখ্যা। তো এই সংখ্যা থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ 6559-কে বাদ দেবো এখান থেকে। 6559 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 11 থেকে যদি 9 চলে যায় 2 থাকবে। তার মানে এই সংখ্যার সাথে 2 যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 2। এটা আমরা এইভাবেও করতে পারি, যেখানে যেহেতু 1 বসবে, এখানে আসে হলে 59, তার 59 থেকে 61 পার্থক্য হচ্ছে 2। এখানে যদি 1 বসাই তাহলে এখানে পার্থক্য হচ্ছে হলো 2। তার মানে 2 যোগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। ক নম্বর 2। 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? তো এই অঙ্কটা ছোট সংখ্যা দিয়ে আমরা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে 18 কল্পনা করি, আপনাদের যদি বলি যে 18 থেকে কমপক্ষে কত সরিয়ে রাখলে এটা পূর্ণবর্গ হবে, তাহলে এখানে আপনারা বলবেন হচ্ছে 2 সরিয়ে রাখলে এটা 16 হবে, পূর্ণবর্গ হবে। আবার যদি আমরা 18 থেকে 9 সরিয়ে রাখি তাও কিন্তু পূর্ণবর্গ হবে, কিন্তু বলছে কমপক্ষে কত, তার মানে এই 2 হচ্ছে কমপক্ষে সরিয়ে রাখলে এটা সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো এটা যেহেতু বড় সংখ্যা, এটা আমরা ভাগ পদ্ধতিতে করব। সেটা হলো 9220, এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব আমরা। স্বাভাবিক সংখ্যার আমরা এরকম জোড়া মিল করব। তাহলে 92-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হবে হলো 81, 81-এর বর্গমূল হচ্ছে 9, এখানে থাকবে 1, 11। এখানে 9-এর ডাবল বসবে হচ্ছে 18, এখানে আমরা 20-কে নিচে নামিয়ে আনবো। এখানে 1 2 3 এভাবে দেখা যাচ্ছে। যদি আমরা 6 বসাই তাহলে হবে 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 48 আর 3 হচ্ছে হলো 51-র 1, হাতে থাকবে 5, 6 5 11, তার মানে 1116। এখানে থাকতেছে হচ্ছে 4। তার মানে এই পুরো সংখ্যা থেকে যদি আমি কোনোভাবে 4টা বাদ দিই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তখন হয়ে যাবে এর বর্গমূল হবে 96। তাহলে আমরা এই 9220 থেকে আমাকে বাদ দিতে হবে হলো 4, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 9216।
16। তো 4 বাদ দিলে যেহেতু 9216 হবে, আর 9216 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হবে হলো 96। তাহলে এখানে বাদ দিতে হবে হলো 4, এটাই অ্যান্সার। 20,740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? পূর্ণবর্গ সংখ্যাগুলোকে বর্গাকারে সাজানো, যে আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা যেগুলো পাবো আমরা 1, 4, 9, এগুলোকে বর্গাকারে সাজানো। যেমন 4কে আমরা বর্গাকারে সাজাতে পারি এই যে এরকম করে, চতুর্দিকে সমান হবে, বর্গাকার মানে চতুর্দিকে সমান। 9কেও আমরা বর্গাকারে সাজাতে পারি। তাহলে এই সংখ্যাকে যেহেতু বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হবে, তাহলে আমরা বলতেই পারি এই সংখ্যা থেকে 4 বাদ দিলে যে সংখ্যাটা হবে সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা, এবং সেই সংখ্যার বর্গমূল বের করতে পারলে আমরা ফলাফল পাবো। তাহলে এখান থেকে আমরা যদি 20,740 থেকে আমরা 4 বিয়োগ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 20,736। এটার আমরা বর্গমূল বের করব। তো এটার বর্গমূল বের করার জন্য আমরা প্রথমে এই পাশ থেকে জোড়া করব 0,7, এখানে 2 আছে, সামনে একটা শূন্য লিখব। প্রথমে 2 এর কাজটা করব আমরা, তাহলে 2 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হবে 1, 1 এর বর্গও হচ্ছে 1, তাহলে এখানে 1 হবে। বিয়োগ করলে 2 থেকে 1 গেলে 1 থাকবে। এখন এই 1 এর দ্বিগুণ এখানে লিখব, অর্থাৎ 2। এখান থেকে 0,7 আমরা নিচে নামাবো। এখন এখানে আমরা 4 বসাবো, 4 বসালে 24 হবে, 4 24 হবে হলো 96। 96 থেকে 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে হবে 1, এখানে হবে হচ্ছে 1, 11। এবার আমরা 36টা নিচে নামিয়ে আনবো। এখানে যেহেতু 4 হবে, এই 14 ডাবল এখানে আবার লিখব, সেটা হচ্ছে 28। 1136 যদি মেলাতে চাই এখানে আমাদের 4 দিতে হবে, 4 4 16 6, হাতে থাকে 1, 4 8 32, আগে 33 এর 3, হাতে থাকে 3, আর 4 দুগুণে 8, আর হচ্ছে 3 11, তাহলে মিলে গেল। তাহলে এখানে ফলাফল হবে 144, অর্থাৎ প্রতি সারিতে সৈন্য সংখ্যা আছে হচ্ছে 144 জন। কোন সংখ্যার বর্গমূলের সাথে বীজ যোগ করলে 5 বর্গ হবে? তাহলে আমরা ধরতে পারি যে সংখ্যাটি হলো x, x এর বর্গমূল হবে হলো √x, এর সাথে আমরা কি করব, বীজ যোগ করব। তাহলে বীজ যোগ করলে হবে হলো 5 বর্গ, তার মানে 5 স্কয়ার। তার মানে এটা হলো √x প্লাস 20 সমান সমান 5 স্কয়ার, মানে 5 2 বার গুণন মানে 25। এখানে √x সমান সমান এই প্লাস 20 এই পাশে গিয়ে মাইনাস 20 হয়ে যাবে, অর্থাৎ 25 মাইনাস 20, √x হবে হলো 5। এখন আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এটা হবে x, এটা হবে হলো 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ার মানে হলো 25, তার মানে ফলাফল 25। 48কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা যদি আমরা ছোট সংখ্যা চিন্তা করি, যে সেটা হলো, আমি যদি আপনাদের বলি যে 5কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে, তাহলে আমরা বলবো যে এখানে 5কে আমরা 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ 25 হয়ে যাবে। তো এই সংখ্যাগুলো এভাবে বের না করে আমরা বড় সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো 48কে আমরা এভাবে মৌলিক উৎপাদকে ভাঙব। 48কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 24 দুগুণে 48, 24 হবে। তো 24কে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 12, 12কে 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা 6, এখানে 2 দিয়ে যদি ভাগ করি 3 দুগুণে 6। তো একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো পূর্ণবর্গ সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকগুলো সবসময় জোড়ায় জোড়ায় বের হবে, অর্থাৎ যেটা বের হবে সেটা ডাবল বের হবে। অর্থাৎ দেখেন এখানে এই দুইটা মিলে এক জোড়া হয়েছে, এই দুইটা আছে এক জোড়া আছে, কিন্তু 3টা কিন্তু এখানে একা, অর্থাৎ 3 কিন্তু এখানে জোড়া মিল করেনি। তো মৌলিক উৎপাদকগুলো যদি জোড়া মিল না করে, যেটা বিজোড় থাকবে সেটাকে শুধু জোড়া করে দিলেই সেটা পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে এই সংখ্যার সাথে শুধু একটা অতিরিক্ত যদি আমরা 3 গুণন করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 গুণন করলে হয়ে যাচ্ছে। আমরা একটু প্র্যাকটিক্যালও দেখতে পারি, 48-এর সাথে যদি আমরা 3 গুণন করি তাহলে কত হয়, 3 8 24, 24-এর 4, হাতে থাকে 2, 3 4 12, 2 14, 144 একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল 12। তাহলে এখানে আমরা 3 গুণ করতে হবে। তো এই অঙ্কটা আমরা একটু মনে রাখবো যে ভাগের ক্ষেত্রে, গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব, এবং গুণের ক্ষেত্রে হচ্ছে যেটা সিঙ্গেল থাকবে সেটাকে আমরা ডাবল করে দেব, আর ভাগের ক্ষেত্রে হচ্ছে যেটা সিঙ্গেল থাকবে সেটাকে আমরা ভাগ করে দেব, তাহলে ফলাফল পেয়ে যাব। তাহলে এখানে হলো 3। 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে আমরা গুণের অঙ্কটা আগে করলাম, এটা ভাগের অঙ্ক, একই নিয়মে করব। 972কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। যদি মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 4 দুগুণে 8,
তারপরে 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 486। আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 24 দুগুণে 48, 3 দুগুণে 6। এবার আমরা ভাগ করতে পারবো হচ্ছে 6 3 9, 3 দিয়ে ভাগ করা যাবে। 3 8 24, 3 1 3। এবার 21কে আমরা 3 দিয়ে ভাগ 81কে 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 27 81। আবার 3 দিয়ে ভাগ করবো 27কে। 3 9 27। 9কে ভাগ করা যাবে 3 3 9। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 এক জোড়া আছে মৌলিক উৎপাদক, এই 3ও জোড়া মিল আছে, এই 2টা 3 আছে, কিন্তু একটা 3 এখানে সিঙ্গেল। তার মানে এই 3টাকে যদি আমরা কোনোভাবে এই সংখ্যা থেকে বাদ দিতে পারি, অর্থাৎ এই 3টাকে যদি ভাগ করে দিতে পারি, আউট করে দিতে পারি, তাহলে আমরা এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে এখান থেকে এই সংখ্যা থেকে 3 ভাগ করে দিলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে ফলাফল হবে 3। একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 15 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হলো, সদস্য সংখ্যা কত? তো বিষয় হলো এখানে যতগুলো লোক আছে তত 15 টাকা করে দেবে। অর্থাৎ একটা সমিতিতে যদি 5 জন লোক থাকে তাহলে একজন দেবে হচ্ছে 5টি 15 টাকা, অর্থাৎ তত 15 টাকা, 5 15 টাকা। তাহলে টোটাল 5 জন কত দেবে? তাহলে একজন যা দেবে সেটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। তো এটা আমরা অঙ্কগুলো ধরে করব যে সদস্য সংখ্যা ধরি হচ্ছে হলো x। তাহলে একজন চাঁদা দেবে, একজন দেবে যেহেতু তত 15 টাকা, তার মানে 15x টাকা। তাহলে টোটাল আমার সদস্য হচ্ছে একজন, তাহলে একজন যদি এত দেয় তাহলে একজন দেবে কত? এটা গুণ হয়ে যাবে, তার মানে 15x² টাকা। তো এই মোট টাকা এটা হবে হলো 735। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব হচ্ছে 15x² সমান হচ্ছে 735। তাহলে x² সমান 735 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, 735 ভাগ হচ্ছে 15, 4 15 60। এখানে থাকবে হচ্ছে 135। 135 হচ্ছে 9 15 135। তার মানে x² সমান 49, x সমান হবে হলো 7। তার মোট সদস্য সংখ্যা হবে 7 জন। কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে একজন দেবে তত 10 পয়সা, যতজন শিক্ষার্থী আছে, মোট টাকা উঠবে হচ্ছে 90 টাকা। এখানে পয়সা, এখানে 90 হলো টাকা। এই দুটো বিষয় একটু আমরা খেয়াল রাখবো। তো মোট শিক্ষার্থী ধরবো আমরা একজন। তাহলে মোট শিক্ষার্থী একজন হলে একজন দেবে হচ্ছে হলো, একজন চাঁদা দেবে হলো 10x পয়সা, 10x পয়সা। তাহলে একজন মানে সবাই মিলে দেবে হচ্ছে 10x² পয়সা। তো 10x² সমান এখানে কত আছে? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 10x² সমান হচ্ছে হলো হবে 90। 90 এটা টাকা, কিন্তু এখানে এটা তো পয়সা। তাহলে আমরা জানি যে টাকাকে 100 দিয়ে গুণ করলে আমরা পয়সা পাবো, কারণ 100 পয়সায় 1 টাকা হয়। তাহলে x² সমান হবে 90 গুণন 100 ভাগ হচ্ছে 10। এই শূন্য কেটে যাবে। x² সমান হবে হলো 900। তার মানে x সমান হবে √900। √900 মানে 30। তাহলে ফলাফল হবে 30। মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 30 জন। একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 35 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 65 টাকা উঠল, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? এটাও আমরা ছাত্রছাত্রীর সংখ্যা ধরবো হলো একজন। তাহলে একজন চাঁদা দেবে হলো যত স্টুডেন্ট আছে তার চেয়ে আরও 35 পয়সা বেশি। তাহলে আমরা বলতে পারি যে একজন দেবে যে x পয়সা দিয়ে আরও 35 পয়সা বেশি, তাহলে x প্লাস 35 পয়সা। তাহলে টোটাল আমার একজন সবাই মিলে দেবে হচ্ছে, তাহলে গুণ হয়ে যাবে x ইন্টু x প্লাস 35। তো এইটা সমান হচ্ছে হলো এই সব টাকা মিলে হবে হলো 65 টাকা। তাহলে এটা যেহেতু পয়সা, তাহলে আমরা এটা সমান লিখবো হচ্ছে 6500 পয়সা। এখন আমরা এটা গুণ করে দেবো, x আর x গুণ করলে হবে x² প্লাস 35x। এখানে 6500কে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে 6500 সমান 0। এটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করে ভাঙবো, অর্থাৎ 6500কে যদি আমরা মিডিল টার্ম ব্রেক করি 6500, এটাকে যদি আমরা ভাঙি এখানে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 13 65 1300। আবার আমরা যদি
2 দিয়ে ভাগ করি, তাহলে হবে হলো 650। এবার আমরা আবার 5 দিয়ে ভাগ করব, 5 13 65 মানে 130। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 65। তো এখানে 65 পেলাম, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 20 100, এই সবগুলো 100। তার মানে 100 এবং 65 থেকে যদি আমরা 100 থেকে যদি 65 বাদে তাহলে 35 হবে। তাহলে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 100x মাইনাস হবে 65x মাইনাস হলো 6500 সমান সমান 0। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 100 মাইনাস 65, এখানে কমন যাবে এক্স প্লাস 100 সমান সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 100 সমান 0 অথবা হলো এক্স মাইনাস 65 সমান 0। এক্স সমান 100 মানে হচ্ছে এক্স এর মান হবে মাইনাস 100, তাহলে মাইনাস 100 গ্রহণযোগ্য নয়, আর এখানে এক্স এর মান হবে 65। তাহলে ফলাফল হবে এক্স এর মান 65 হবে, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা হবে 65 জন। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা উঠল, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এটা আমরা অঙ্ক ধরে করব। সেটা হলো মোট ছাত্রছাত্রী হলো এক্স। তো এখানে আমরা একটা জিনিস চিন্তা করব, সেটা হলো যে একজন চাঁদা দেবে তার সহপাঠীর সংখ্যার সমান। তাহলে মোট ছাত্রছাত্রী যদি একজন হয় তাহলে তার সহপাঠীর প্রতিজনের সহপাঠীর সংখ্যা হবে এক্স মাইনাস 1, সে নিজে বাদ যাবে। সহপাঠীর সংখ্যা হলে একজনের সহপাঠী অর্থাৎ সে নিজে বাদ গিয়ে যেটা হবে, অর্থাৎ একজন এখান থেকে মাইনাস হবে। তাহলে আমরা বলতে পারি যে একজন চাঁদা দেয় হচ্ছে এক্স মাইনাস 1 টাকা। তাহলে টোটাল আমার শিক্ষার্থী হলো একজন, তাহলে একজন দেবে কত? এক্স ইন্টু এক্স মাইনাস 1। এটা সমান হলো 420 টাকা। তাহলে এটা সমান আমরা লিখবো 420। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস 420 সমান 0। এখানে মিডলটন ব্রেক করলে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 সমান সমান 0। তো এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 21 প্লাস এখানে 20 কমন যাবে এক্স মাইনাস 21 সমান সমান 0। তাহলে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 21 ইন্টু এক্স প্লাস 20 সমান সমান 0। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, এটা এক্স এর মানটা আসবে হচ্ছে মাইনাস 20, তাহলে এটা আমরা গ্রহণ করতে পারি না। এখানে এক্স এর মান আসবে হলো 21। তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হবে 21 জন। ফলাফল হবে 21। রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 এর বর্গ কত? তাহলে এই অঙ্কটা হবে হলো এরকম, রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 তার বর্গ মানে তার উপরে স্কোয়ার। তো যেহেতু এই দুটো একই সংখ্যা মাইনাস রুট ওভার 1 তাহলে আমরা এখানে লিখতে পারি 2 রুট ওভার 1 তার উপরে স্কোয়ার। এটাকে যদি ভেঙে লিখি 2 স্কোয়ার ইন্টু রুট ওভার 1 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হলো 4, এখানে স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে থাকে হলো গুণন 1। তাহলে 4 ইন্টু 1 গুণ করলে পাবো আমরা 4, অর্থাৎ অ্যান্সার হবে 4। 16 নম্বর অঙ্ক, রুট ওভার 1 ডিভাইডেড 0.25। এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যেটার বর্গমূল বের করতে হবে 1 ডিভাইডেড 0.25। তো এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই, নিচে দশমিক তুলে দিলে আমরা জানি নিচে 1 লিখবো এবং এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, আমরা দুইটা শূন্য লিখবো। তাহলে এখানে দশমিক উঠে গেছে, এখানে আছে 100, নিচে হলো 25। এটাকে আমরা কাটাকাটি করতে পারি যে 4 25 100, তার মানে রুট ওভার 4। আর রুট ওভার 4 মানে 4কে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি, স্কোয়ার রুট কেটে যায়, তার মানে উত্তর হবে 2। তাহলে ফলাফল হলো 2। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।